অপারেশন সিঁদুরের পরেও শিক্ষা হয়নি পাকিস্তানের। ভারতের নাশকতার উদ্দেশ্যে ফের সীমান্তের ওপারে সক্রিয় হচ্ছে জঙ্গি ঘাঁটি। কতগুলো জঙ্গি ঘাঁটি এই মুহূর্তে সক্রিয় রয়েছে সীমান্তের ওপারে। দিল্লির লালকেল্লার পাশে বিস্ফোরণের পর ভারতের প্রত্যাঘাতের ভয়ে স্ট্র্যাটেজি বদল করছে কি ওই জঙ্গি সংগঠনগুলো। জঙ্গিদের লঞ্চপ্যাডগুলির দিকে কড়া নজর রাখছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স। তবে কি অপারেশন 2.0 আসন্ন? সংবিধান সংশোধনীর পরেও পাকিস্তানের সিডিএফ পদে বসতে পারছেন না কেন কাপুরুষ ওই আসিফ মুনির? মুনিরের বাড়া ভাতে ছাই ঢালছেন কে বলবো। নমস্কার, আপনারা দেখতে শুরু করছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। 1965 হোক কিংবা 1971 কিংবা 1999 সালের কার্গিল যুদ্ধ বা হালের অপারেশন সিঁদুর, বারবার ভারতের কাছে পরাজিত হয়েছে পাকিস্তান। ফের যদি যুদ্ধ লাগে তাহলে গত মে মাসে যা হয়েছে তার থেকে বেশি ক্ষতি হবে পাকিস্তানের। না, এ কথা আমি বলছি না, এ কথা বলছেন জম্মু সীমান্তের বিএসএফের ইন্সপেক্টর জেনারেল শশাঙ্ক আনন্দ। প্রশ্ন হচ্ছে, হঠাৎ কেন বিএসএফের তরফে এমন মন্তব্য করা হলো? তবে কি ওই অপারেশন 2.0 আসন্ন? বারবার এই এডিটার্স ডায়েরিতে যে সম্ভাবনার কথা আমরা বলে আসছি, সেই সম্ভাবনাই কি এবার তবে সত্যি হতে চলেছে? সম্প্রতি ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফে এক চাঞ্চল্যকর তথ্য সামনে আনা হয়েছে। চলতি বছরের 7ই মে পাকিস্তানের ভেতরে ঢুকে একের পর এক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। অপারেশন সিঁদুর নামে ওই অভিযানে যে ক্ষত পাকিস্তানের হয়েছিল তা এখনও শুকোয়নি। এরপর এবার ওই দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পর অপারেশন 2.0 অভিযান চালাতে পারে ভারতীয় সেনা। এখন এই ভয়ে থরহরিকম্প ওই কাপুরুষ আসিম মুনিরের সেনা দলের। আর সেই ভয়ে জম্মু ও কাশ্মীর সীমান্তে থাকা 72টি জঙ্গি লঞ্চপ্যাড তড়িঘড়ি স্থানান্তরিত করা হচ্ছে। বিএসএফের তরফে জানানো হয়েছে যে অপারেশন সিঁদুরের পর ফের নতুন করে পাকিস্তানে কমপক্ষে 72টি জঙ্গি লঞ্চপ্যাড সক্রিয় হয়েছে, যার মধ্যে শিয়ালকোট এবং জাফরওয়ালের কাছে 12টি জঙ্গি লঞ্চপ্যাড রয়েছে। জম্মুতে বার্ষিক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিএসএফের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ডিআইজি বিক্রম কনওয়ার জানিয়েছেন, গত মে মাসে 4 দিনের সামরিক সংঘর্ষ ওই অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানে অবস্থিত একাধিক জঙ্গি লঞ্চপ্যাড ধ্বংস করে দেওয়া হয়েছিল। এরপর পাকিস্তান সরকার ওই সমস্ত জঙ্গি ঠিকানাগুলোকে একেবারে প্রত্যন্ত অঞ্চলে স্থানান্তরিত করেছিল, কিন্তু পাকিস্তানের পুরনো অভ্যেস বদলায়নি। ডিআইজি বিক্রম কনওয়ার জানিয়েছেন, আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণ রেখা জুড়ে বর্তমানে আবার 72টি লঞ্চপ্যাড সক্রিয় রয়েছে, যার মধ্যে 12টি লঞ্চপ্যাড ওই শিয়ালকোট এবং জাফরওয়ালের প্রত্যন্ত এলাকা থেকে কাজ করছে, আর বাকি 60টি লঞ্চপ্যাড নিয়ন্ত্রণ রেখার ওপারে অত্যন্ত গভীরে অবস্থান করছে। বিএসএফ কর্তার মতে এই ক্যাম্পগুলোর প্রধান কাজ হলো ভারতে হামলা চালানো। তবে এই ক্যাম্পগুলি একটি জায়গায় এখন আর ওই স্থায়ীভাবে থাকে না, মূলত 2টি কিংবা 3টি দলে বিভক্ত হয়ে থাকে এরা। এই মুহূর্তে এলওসির খুব কাছাকাছি কোনো প্রশিক্ষণ শিবির নেই। আগে জৈশে মোহাম্মদ জঙ্গি গোষ্ঠীর লঞ্চপ্যাডগুলো ছিল একেবারে নিচু তলায় বা নিচু এলাকায়, আর লস্করে তৈবার সদস্যরা ওপরের দিকে থাকতো। কিন্তু অপারেশন সিঁদুরের পর সেগুলো সমস্ত কিছুই কেমন যেন ওলট পালট হয়ে গেছে। এখন আর আলাদাভাবে নয়, বরং এই 2 জঙ্গি গোষ্ঠী একসঙ্গে ওই লঞ্চপ্যাডগুলোতে প্রশিক্ষণ নিচ্ছে। অর্থাৎ ওই জৈশে মোহাম্মদ এবং লস্করি তৈবা এখন হাত ধরাধরি করে চলছে। একই প্রশিক্ষণ শিবিরে 2 গোষ্ঠীর জঙ্গিরা প্রশিক্ষণ নিচ্ছে, ভাবুন একবার। আর এই সবই যে ওই পাকিস্তান সরকারের মদতে হচ্ছে তার নতুন করে বলার অপেক্ষা রাখে না। জঙ্গিদের এই অবস্থান বদলের পেছনে রয়েছে ভারতের অপারেশন সিঁদুর অভিযান।
জঙ্গি সংগঠনগুলো ভালো করেই বুঝতে পারছে যে ভারতে জঙ্গি হামলা হলে আর ভারত বসে থাকবে না, যে কোনো সময় একেবারে ঘরে ঢুকে প্রত্যাঘাত করতে পারে। দিল্লির লালকেল্লার পাশে বিস্ফোরণের পর তাই ফের একবার ভারতের প্রত্যাঘাতের আশঙ্কায় এখন ঘুম উড়েছে পাক জঙ্গি সংগঠনগুলোর। ভারতের হামলার আশঙ্কায় জঙ্গি সংগঠনগুলো তাদের স্ট্র্যাটেজি বদলে ফেলেছে। এক জায়গায় তারা আর বেশি দিন থাকছে না। তবে আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে জঙ্গিদের অনুপ্রবেশ আটকাতে সব রকমভাবে সতর্ক রয়েছে ভারতের সীমান্ত সুরক্ষা বাহিনী। যে কোনো পরিস্থিতির জন্য তারা সব সময় প্রস্তুত রয়েছে। জম্মু সীমান্তের বিএসএফের ইন্সপেক্টর জেনারেল শশাঙ্ক আনন্দ সাব জানিয়েছেন, ভারত সরকার যদি সীমান্তে পুনরায় অভিযান শুরু করার সিদ্ধান্ত নেয় তবে তারা নির্দেশ মেনে চলতে প্রস্তুত রয়েছে। গত মে মাসে যা করা হয়েছে তার থেকে বেশি ক্ষতি করতে যে তারা একেবারে সক্ষম সে কথাও স্পষ্ট করে দিয়েছেন ওই বিএসএফ কর্তা। আর এরপরেই ফের একবার প্রবল হয়েছে ওই অপারেশন সিঁদুর 2.0 অভিযানের সম্ভাবনা। দেখুন, পাকিস্তান যে সবসময় ভারতের বিরুদ্ধে চক্রান্ত করার বিষয়ে তৎপর, এ বিষয়ে নতুন করে বলার অপেক্ষা রাখে না। সে দেশের সাধারণ মানুষের অবস্থা কি, দেশের অভ্যন্তরীণ উন্নয়নের কি অবস্থা, এই সমস্ত বিষয়ে পাকিস্তানের শীর্ষ কর্তাদের ভাবার সময় নেই। আর এই মুহূর্তে গোটা পাকিস্তানটাই পরিচালিত হচ্ছে ওই ধর্মান্ধ কাপুরুষ পাক সেনাপ্রধান আসিম মুনিরের নেতৃত্বে। আর মুনিরের কাছে সন্ত্রাসবাদ আর ভারতের বিরোধিতাই প্রধান লক্ষ্য। অপারেশন সিঁদুরের ফলে যে ক্ষতি হয়েছিল তা কাটিয়ে উঠতে তাদের অনেক সময় লেগেছে। কিছু জায়গায় পাক সরকারের সহায়তায় জঙ্গিরা তাদের প্রতিরক্ষা শক্তিশালী করার চেষ্টা করছে। তবে তাদের সমস্ত কার্যকলাপের ওপর যে ভারতের কড়া নজরদারি রয়েছে, বিএসএফ কর্তাদের এই মন্তব্যগুলো থেকেই তা পরিষ্কার। শীত আসলেই পাকিস্তানের জঙ্গিদের অনুপ্রবেশের প্রবণতা বৃদ্ধি পায়, কারণ ওই সময় ওই দৃশ্যমানতা কম থাকে। কুয়াশার আড়ালে অনুপ্রবেশের চেষ্টা চালায় জঙ্গিরা, কিন্তু ভারত সে বিষয়ে সতর্ক রয়েছে। নজরদারির জন্য আধুনিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। পাকিস্তানের তরফে ভারতের শান্তি বিঘ্নিত করার যে কোনো প্রচেষ্টার উপযুক্ত জবাব দিতে তৈরি রয়েছে আমাদের নিরাপত্তা বাহিনী। তবে জানেন কি পাকিস্তান কি ধরনের চক্রান্ত করছে? ভারতে অশান্তি ছড়ানোর জন্য কি ষড়যন্ত্র করছে ওই কাপুরুষ মুনির? বিএসএফ কর্তাদের বক্তব্য অনুযায়ী অপারেশন সিঁদুরের পর পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে আকাশপথে ভারতের ভূখণ্ডে অস্ত্র ফেলার প্রবণতা বেড়ে গেছে। নিরাপত্তার কড়াকড়ির কারণে জঙ্গি অনুপ্রবেশ করাতে পারছে না বলে এখন ওই ড্রোনের মাধ্যমে ভারতে অস্ত্র পাঠাচ্ছে ওই পাকিস্তান। ভাবতে পারছেন? ইতিমধ্যেই প্রচুর পরিমাণে অস্ত্র এবং গোলা বারুদ উদ্ধার করেছে বিএসএফ। পাঞ্জাব ফ্রন্টিয়ারের বিএসএফ মহাপরিদর্শক অতুল ফুলজেলে সীমান্তরক্ষী বাহিনীর 61তম প্রতিষ্ঠা দিবসের প্রাক্কালে অমৃতসরে জানিয়েছেন, বিএসএফ 200টিরও বেশি বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করেছে, যার মধ্যে বেশিরভাগই পিস্তল এবং এর মধ্যে রয়েছে আবার ওই AK-47 রাইফেল। আবার শুধু অস্ত্র নয়, এবছর 265টি ম্যাগাজিন, 3625টি তাজা রাউন্ড এবং 10 কেজি বিস্ফোরক এবং 12টি হাত বোমা উদ্ধার করা হয়েছে, যা ওই পাকিস্তান থেকে ভারতে প্রবেশ করানো হয়েছিল। মোট 272টি পাকিস্তানি ড্রোন বাজেয়াপ্ত করা হয়েছে। জানেন কি, সীমান্তের ওপার থেকে শুধু এই অস্ত্র গোলা বারুদ নয়, মাদকও পাচার করা হচ্ছে। বিএসএফের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী 2025 সালে 367.788 কেজি হেরোইন, 19,033 কেজি মেথামফেটামিন এবং 14.437 কেজি আফিম উদ্ধার করা হয়েছে। এই তথ্যই বলে দিচ্ছে পাকিস্তান কি ধরনের চক্রান্ত করছে। আর এই সব কিছুর পেছনে রয়েছে ওই আসিম মুনির। এ কথা আর নতুন করে বলার অপেক্ষা রাখেন। কিন্তু এবার কি কিছুটা বিপাকে পড়তে চলেছেন ওই নিজেকে সর্বেসর্বা মনে করা আসিম মুনির? পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে মুনিরের কি তবে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে?
মুনিরের মনোভাব আঁচ করতে পেরেই কি তবে পাক সেনাপ্রধানকে এড়িয়ে চলছেন এখন পাক প্রধানমন্ত্রী? পাকিস্তানে কি তবে এবার সাংবিধানিক সংকট দেখা দিতে পারে? বলবো সে কথা, তবে একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। আসিফ মুনির পাক সেনাপ্রধান হিসেবে তার একাধিক মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। ধর্ম নিয়ে তার বক্তব্য থেকে ভারত সম্পর্কে তার মনোভাব প্রকাশ পেয়েছে অনেক আগেই, কিন্তু অপারেশন সিঁদুরের সময় যখন ভারতীয় সেনা একের পর এক পাকিস্তানে অবস্থিত জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিচ্ছিল, একের পর এক পাক এয়ারবেসে হামলা চালাচ্ছিল ভারতীয় মিসাইল, তখন এই পাক সেনাপ্রধান কোথায় ছিলেন তা নিয়ে প্রশ্ন উঠেছিল। কারণ গোটা অপারেশন সিঁদুরের সময় কোথাও খুঁজে পাওয়া যায়নি এই কাপুরুষ আসিম মুনিরকে। কিন্তু যুদ্ধবিরতি হতেই গর্ত থেকে বেরিয়ে আসে মুনির। এরপর তাকে ফিল্ড মার্শাল সম্মান দেওয়া হয়। কেউ কেউ বলেন যে নিজেই নিজেকে নাকি এই সম্মানে ভূষিত করেছেন মুনির। এখানেই শেষ নয়, গত 1 নভেম্বর সংশোধনী পাশ করে পাকিস্তানের সংবিধানে বদল এনে মুনিরের জন্য নতুন পদ তৈরি করা হয়। ওই সংশোধনীর মাধ্যমে মুনিরকে 3 বাহিনীর মাথায় বসানোর জন্য চিফ অফ ডিফেন্স ফোর্সেস মানে ওই সিডিএফ নামে একটি পদ তৈরি করা হয়। খুব স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্ত মুনিরকে পাকিস্তানের সর্বেসর্বা করে তুলেছে, কারণ এর ফলে পাকিস্তানের এয়ারফোর্স, আর্মি এবং নেভির শীর্ষ পদে থাকবেন ওই মুনির। এ বিষয়ে তথ্য আপনাদেরকে আগেও আমরা দিয়েছি, কিন্তু মুনিরের এই বাড়া ভাতে ছাইকে দিলেন বলুন তো? জানেন কি? তিনি হলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তথ্য বলছে ফিল্ড মার্শাল আসিফ মুনিরের দেশের প্রথম প্রতিরক্ষা বাহিনীর প্রধান মানে ওই সিডিএফ হিসেবে নিয়োগের আদেশ গত 29 নভেম্বরের মধ্যেই জারি করার কথা ছিল, কিন্তু শাহবাজ সরকার এখনো কোনো বিজ্ঞপ্তি জারি করেনি, যার ফলে এই মুহূর্তে পাকিস্তানের সামরিক নেতৃত্ব নিয়ে এক বিরাট সাংবিধানিক এবং প্রশাসনিক সংকট দেখা দিয়েছে। কারণ গত 29 নভেম্বরই আবার পাকিস্তানের সেনাপ্রধান হিসেবে ওই আসিফ মুনিরের 3 বছরের যে মেয়াদ তা শেষ হয়ে গেছে। যদি নতুন করে কোনো বিজ্ঞপ্তি জারি করা না হয় তবে পাকিস্তানের আর কোনো সেনাপ্রধানই থাকবে না। নতুন ব্যবস্থার অধীনে আবার পারমাণবিক কমান্ড কর্তৃপক্ষকেও ওই সিডিএফের অধীনে রাখা হয়েছে। সে কারণে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠছে। কিন্তু কেন এই পরিস্থিতি তৈরি হলো সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। জানেন কি, নিজেকে সর্বেসর্বা মনে করা আসিফ মুনিরের সিডিএফ পদে নিয়োগে কে বাগড়া দিচ্ছেন? আর কেউ নন, ওই যে বললাম তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আসলে কৌশলে এই নয়া বিজ্ঞপ্তি জারির বিষয়টি এড়িয়ে চলছেন শরীফ। বিশেষজ্ঞরা বলছেন শাহবাজ শরীফ ইচ্ছাকৃতভাবেই এই প্রক্রিয়া থেকে নিজেকে দূরে সরিয়ে রাখছেন, আর সে কারণে কখনো বাহরাইন আবার কখনো লন্ডনে উড়ে বেড়াচ্ছেন এই শাহবাজ শরীফ, যাতে তাকে ওই আসিম মুনিরের মেয়াদ বৃদ্ধি বা সিডিএফ হিসেবে নিয়োগের আদেশে স্বাক্ষর করতে না হয়। পাক প্রধানমন্ত্রীর এই পাকিস্তান ছাড়ার বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আসলে আসিম মুনিরকে সিডিএফ পদে বসানোর জন্য আদেশপত্রে স্বাক্ষর করার রাজনৈতিক এবং প্রাতিষ্ঠানিক কি পরিণতি হতে পারে তা আজ করেই ওই শাহবাজ শরীফ এই সিদ্ধান্ত নিচ্ছেন বলেই মনে করা হচ্ছে। গোটা বিষয়টি পাকিস্তানের জন্য অত্যন্ত অস্বাভাবিক এবং বিপজ্জনক পরিস্থিতি বলেই মনে করছেন ভারতীয় বিশেষজ্ঞরা। এ বিষয়ে আইন বিশেষজ্ঞরাও দ্বিধাবিভক্ত। কেউ কেউ মনে করছেন যে 2024 সালে পাকিস্তান সেনা আইনের সংশোধনী অনুসারে পাক সেনাপ্রধানের মেয়াদ স্বয়ংক্রিয়ভাবেই ওই 5 বছরের জন্য স্থায়ী হয় এবং নতুন আদেশের প্রয়োজন হয় না। আবার অন্য একটি অংশ মনে করছেন যে সিডিএফের মতো নতুন পদ তৈরির সময় আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি বাধ্যতামূলক। আর এই সংকটের সময় আবার পাকিস্তানি সেনাবাহিনীর মধ্যে উচ্চতর পদের জন্য তৎপরতাও বৃদ্ধি পেয়েছে।
বেশ কয়েকজন জেনারেল এখন নতুন সেনাপ্রধান হওয়ার লক্ষ্যে ময়দানে নেমে পড়েছেন। পাক প্রধানমন্ত্রীর অনুপস্থিতি কেবলমাত্র রাজনৈতিক উত্তেজনায় বৃদ্ধি করেনি, বরং বলা ভালো যে পাকিস্তানের মতন পারমাণবিক সক্ষম দেশে সামরিক নেতৃত্বকে এক অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে এই পরিস্থিতি বেশি দিন চলতে পারে না এবং সরকারকে খুব শীঘ্রই একটি স্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে। দেখুন, পাকিস্তানে বারবার নির্বাচিত সরকারকে ফেলে দিয়েছে সেনা অভ্যুত্থানের ঘটনা। ওই দেশ সৃষ্টির পর থেকেই বারবার প্রশাসনে সেনার নাক গলানোর ছবি সামনে এসেছে। 1999 সালে সেনা অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখল করেছিলেন পারভেজ মুশারফ। 2008 সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন তিনি। তারপর থেকে পাকিস্তানে নির্বাচিত সরকার ক্ষমতায় থাকলেও বিদেশ নীতি হোক কিংবা ওই সামরিক নীতি, বিভিন্ন ক্ষেত্রেই প্রভাব বিস্তার করেছে পাক সেনা। আর এবার আসিম মুনির সিডিএফ পদে বসলেই তিনিই হবেন ওই পাকিস্তানের শেষ কথা। কারণ তার কথায় 2030 সাল পর্যন্ত চলবে পাকিস্তানের 3 বাহিনী। পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের চাবিকাঠিও থাকবে ওই মুনিরের হাতে, আবার আইনি কবচও পাবেন তিনি। ফলে সেক্ষেত্রে পাক প্রধানমন্ত্রীর যে কোনো প্রভাবই আর থাকবে না তা বলাই যায়। তবে কি সেই কারণেই আদেশপত্রে স্বাক্ষর এড়িয়ে বিদেশে বিদেশে এখন ভ্রমণ করে বেড়াচ্ছেন ওই পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ? পরিস্থিতি আঁচ করেই আবার শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। রবিবার তিনি জানিয়েছেন প্রক্রিয়াটি শুরু হয়েছে, প্রধানমন্ত্রী শীঘ্রই ফিরে আসছেন, যথাসময়ে বিজ্ঞপ্তি জারি করা হবে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন যে সিডিএফ পদে বসলেই মুনিরের আসল চেহারা প্রকাশ্যে আসবে। সেক্ষেত্রে আগামীতে কি ওই আসিম মুনির হতে চলেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট? এখন এই প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করে দিয়েছে। মুনিরের সিডিএফ পদে বসাটা ভারতের কাছেও খুব একটা শান্তির বিষয় নয়। একদিকে যেমন মুনির সিডিএফ পদে বসলে যে কোনো মুহূর্তে ফের একবার পাকিস্তানের সেনা অভ্যুত্থানের সম্ভাবনা প্রবল হবে, ঠিক তেমন আবার মুনিরের হাতে ক্ষমতা গেলে জঙ্গিদের আরও বাড়বাড়ন্ত হবে। ভারতের বিরুদ্ধে চক্রান্ত আর ষড়যন্ত্র আরও সক্রিয় হবে ওই জঙ্গি সংগঠনগুলো। এখন যেভাবে অনুপ্রবেশের প্রচেষ্টা চালানো হচ্ছে বা ওই ড্রোন মারফত পাকিস্তান থেকে অস্ত্র পাঠানো হচ্ছে, এই ধরনের ঘটনা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে পাকিস্তান নিয়ে কিন্তু আমাদের আগামীতে আরও সতর্ক থাকার প্রয়োজন রয়েছে, তা বলাই যায়। আজ এ পর্যন্তই। নমস্কার।